আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সেভাবে কেউ জয়েন করছে না। জন আছেন। আচ্ছা, আমরা একটু সময় নিই সবার জয়েন করার জন্য। চারজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিগেল সফদরপাড়ি, হাই, কেমন আছো? মেয়ে জানতিশা জয়েন করছে। আচ্ছা, আমরা একটু সময় নিই সবার জন্য। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা একটু সময় নিই, একটু সবার জয়েনের জন্য একটু সময় নিই। তানবীর হক আমার ফ্রেন্ড। আচ্ছা, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? তিশা একটু হেল্প করবা? তানভীর একটু হেল্প করতে পারিস? সাউন্ডটা কি ঠিক আছে? আমার যদি একটু কমেন্টে জানাতেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আটজন আসলে আজকে সেভাবে আচ্ছা, আমি একটু আলামিন চলে আসছে। আলামিন, সাউন্ডটা কি ঠিক আছে? একটু হেল্প করতো। কিসের টুর্নামেন্ট রে? আচ্ছা যাই হোক, তো দেখি। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা একটু সবার জয়েনের জন্য ওয়েট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সবার জয়েনের জন্য ওয়েট করি একটু, হ্যাঁ। একটু ওয়েট করি আমরা সবাই জয়েনের জন্য। পাঁচজন আছে। এটা আসলে কথা। জন আসছে, আমরা একটু সময় নেই সবার জন্য। আবির হোসেন, হাই, কেমন আছিস? হ্যাঁ আলামিন, জানি এটা 5 মিনিট। আচ্ছা, সাউন্ডটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি, তুই কেমন আছিস? মিতু চলে আসছে। হে হে মামা, হে আনসার। আচ্ছা, সানমির আইডি এখনো ঠিকানা নেই, তাই সানমির মিতুর আইডি দিয়ে আসছে। যাই হোক, ভালো কথা। আমরা একটু সময় নেই সবার ওয়েটের জন্য। একজন বড় ভাই আসছেন। এক মিনিট, সবাইকে একটু জানাই। সতেরো জন। যাই হোক, উর্মি, সাদিয়া আক্তার,
এমন লাইস আজমির দোস্ত চলে আসছি। কি অবস্থা দোস্ত? বেস্ট অফ লাক, ভালো করে শুরু করি ইনশাল্লাহ দোস্ত, ঠিক করবো। আজকে হবে একটা ভিন্নধর্মী গল্প, একটু পরেই বলি। আজকে একটা বাবা নিয়ে গল্প হবে। বাবা, সবাই তো বাবা আছে, বাবা নিয়ে গল্প হবে ইনশাল্লাহ। খাদিজা আক্তার, নিরুল, যে সবাই আসবে ইনশাল্লাহ। আচ্ছা আলামিন ব্রো, আজকে একজন বাবাকে নিয়ে গল্প হবে। হ্যাঁ আসছি। সাদিয়া কেমন আছো? হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত। আজকে স্টোরিটা হচ্ছে একজন বাবাকে নিয়ে, একজন বাবার গল্প। হয়তো অনেক শিক্ষণীয় একটা ভিডিও হবে এটা। একটু শেয়ার করো সবাই, যাতে সবাই জানতে পারে, সবাই একটু বুঝতে পারে আসলে বাবা কি জিনিস, বাবা আসলে কি, সবাই যেন একটু বুঝতে পারে। কারণ আমাদের, যাই হোক একটু পরেই শুরু করি সব মিলিয়ে। তো একটু অনেকে আসুক, একটু দেখি, তাই না? এক মিনিট। আলামিন একটু পেজে এটা শেয়ার করবে। সঞ্জিদা হাই, কেমন আছো? ওকে, 25 জন আসছেন। আহমেদ হাসান, সাথে সাথে। আচ্ছা দোস্ত স্টার্ট কর, একটু পাবজি খেলে আসতেছে। দোস্ত স্টার্ট করলে এটা হয়তো মোড় ঘুরে গেলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা যাই হোক, দেখ ভালো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা আরো কিছু মানুষের জন্য ওয়েট করি একটু নাকি? এই জন্য আসছে। সবাই যদি একটু শেয়ার করতা তাহলে একটু ভালো হতো, কারণ এটা একটু সবার জানা দরকার। সবাই একটু জানলে হয়তো অনেকে হেল্প হবে, অনেকে একটু বুঝতে পারবে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হবে। রাগিব হাসান আদিব, আমার অনেক ক্লোজ একজন ফ্রেন্ড আসছে। থ্যাংক ইউ আদিব। এক মিনিট, 7 মিনিট হয়ে গেছে অলরেডি। যাই হোক, জাফর সাদিক, থ্যাংক ইউ এভরিওয়ান। আর এস শিহাব আমার ফ্রেন্ড, সবাই চলে আসছে অলরেডি, 27 জন। ফাহাদ স্যার লাইভে, ফাহাদ স্যার এই মুহূর্তে লাইভে? আই ডোন্ট নো। আচ্ছা চেক করতেছি, মনে হচ্ছে না তো এই মুহূর্তে থাকার কথা না তো। সিরিয়াসলি? আচ্ছা দেখতেছি আমি। 27 জন। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক। মহিন শেখ, মুশফিকুর রহমান শিহাব, এটা আমার একটি স্কুল ফ্রেন্ড, ক্লাস 4 ছিল, মনে আছে আমার। ওই যে আমার বড় ভাই দেখতেছেন। আচ্ছা হোক, আজকে একটা কথা আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে একটা কথা শুরুতেই বলে নেই যে লাইফটাতে সবাই সবার একটু ব্যক্তিগত পরিচয়টা না দিই, কারণ অনেকে অনেক বাজে মন্তব্য করেন। এই লাইভটা আজকে অনেকেই দেখতেছেন, অনেক সিনিয়র পার্সন, আমার অনেক স্যার দেখতেছেন, এবং অনেক বড় ভাই, অনেক সিনিয়র পার্সনরা দেখতেছেন। তো একটু কমেন্টের দিকে একটু সংযত অবস্থায় থাকবেন আশা রাখি।
ভবিষ্যৎ জেনে আর কোনো বিয়ে করেননি, কারণ হয়তো বিয়ে করলে তার ছেলেটাকে অবহেলিত হতে হবে। বাবা চেষ্টা করেন নিজেই তার ছেলেকে মানুষ করার। বাবা ছেড়ে দেয় তার সুন্দর ভবিষ্যৎ। বাবা অনেক কিছু করতে পারতেন, ছিলেন একজন ব্রিলিয়ান্ট পার্সন, সবে মাত্র চাকরিতে ঢুকেছে, এমন একটা অবস্থা, হয়তো অনেক বড় উপর পর্যায়ে যেতে পারতেন, কিন্তু সেই ছেলের জন্য বাবা চাকরি ছেড়ে দেয়, বাবা সমস্ত কিছু ছেড়ে দেয়, সমস্ত স্বপ্ন সব কিছু ছেড়ে দেয়। কেন? একমাত্র একটা কারণ, যে ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, একটা স্বপ্ন, তার ছেলেটা যেন অবহেলিত না হয়। সেই জন্য সে ছেড়ে দেয় তার চাকরি, ছেড়ে দেয় তার সুন্দর ভবিষ্যৎ, শুরু করলো, ভাবতে থাকলো কি করবে তার ছেলের জন্য, কি করতে পারে সে। এই ভাবতে ভাবতে সে চিন্তা ভাবনা করলো যে আমি যদি বাসার সামনে একটা দোকান নেই, তাহলে সেই ব্যবসাটাও চলবে, আর পাশাপাশি আমি আমার ছেলেটাকেও মানুষ করতে পারবো, 24টা ঘন্টা আমি আমার ছেলেকে কাছে রাখতে পারবো। এই চিন্তাটা যখন তার মাথায় আসলো, তখন বাবা সেই কাজটাই শুরু করলো। ঠিক আছে, বাবা একটা দোকান নিল, ছেলেকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া, ভর্তি করতে হলো যখন, বাবা প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে, ঘুম থেকে তোলা থেকে, ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে, ভাত খাওয়ানো, গোসল করানো, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, পড়ানো, একটা মা যেই কাজগুলি করে, একটা মায়ের যেই কাজগুলি করা দরকার, মা না থাকা অবস্থায় বাবা কখনো বুঝতে দেয়নি যে তার মা নেই। বাবা তার মায়ের প্রত্যেকটা দায়িত্ব কিঞ্চিত পরিমাণ কমতি দেয়নি, প্রত্যেকটা দায়িত্ব বাবা নিজে হাতে পালন করে। এই হচ্ছে বাবা। তো ওদিকে দোকান চালাচ্ছেন, এদিকে ছেলের প্রতি এত দায়িত্ব, ব্যবসা থেকে যা আসছে, দোকান থেকে যা টাকা আসছে, সব টাকা দিয়ে শুধুমাত্র ছেলের ভবিষ্যৎ, ছেলেকে কি করে মানুষের মতো মানুষ করা যায় সেই কাজে নিয়োজিত, সেই কাজ করে যাচ্ছে বাবা এফোর্ট দিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু আসে। ছেলেটি ছিল বাবার মতো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কোনো পরীক্ষায় সে ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি, ভালো স্টুডেন্ট ছিলেন, পড়ালেখা ঠিকভাবে চলতেছে। ধীরে ধীরে স্কুল গন্ডিয়ে কলেজে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ছেলে পা রাখলেন। কিছু ঘটনা স্কিপ করে না গেলেই নয়, না স্কিপ করে যাওয়াটাই ভালো হবে। তো ছেলে যখন ধীরে ধীরে বড় হতে থাকলেন, ভার্সিটিতে গেলেন, যার পর ওই যে ট্যালেন্ট, ভালো স্টুডেন্ট ছিলেন, ভালোভাবে সব পড়ালেখা করতেছে। বাবা কিন্তু এখান দিয়ে অনেক কষ্ট করে ছেলেকে, সন্তানকে মানুষ করতেছে। প্রত্যেকটা মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে, আমার অনেক চাওয়া পাওয়া আছে আমার বাবার প্রতি। আমি আজকে আমার বাবার কাছে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, গাড়ি সবকিছু চাই। সেই ছেলেটারও কিন্তু চাওয়া ছিল অনেক কিছু, হয়তো বাবা অনেক কিছু করতে পারেননি, কিন্তু একটা জিনিস তো বারবার ভাবতে হয় যে ছেলেটার জন্যই তো বাবা সব ছেড়ে দিয়েছেন। হয়তো বাবার অনেক ইচ্ছে থাকলেও কিন্তু অনেক কিছু পূরণ করতে পারছিল না। তো ছেলে অনেক কষ্ট পেলেও হয়, মান অভিমান ঝগড়া হয়, স্বাভাবিক হয়েছে তাদের মাঝেও। তারপরেও দিন শেষে একটা বিছানায় বাবা আর ছেলে যখন ঘুমায়, সব কষ্ট চলে যায়। বাবা যখন ছেলেকে খাইয়ে দেয়, সব কষ্ট ভুলে যায়। এই হচ্ছে বাবা। যাই হোক, এরপরে সে ইউনিভার্সিটিতে গেল। ছেলেটি ইউনিভার্সিটিতে যাওয়ার পর পড়ালেখা করছে ভালোভাবেই। তবে এখানে একটা কথা বলি যে ইউনিভার্সিটিতে যাওয়ার পর সে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, ছেলেটি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর সবাই জানে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে কতটা খরচ থাকে। তো দরিদ্র বাবা তার ওই দোকান দিয়ে জমি জমা বিক্রি করে ছেলেকে অনেক কষ্ট করে পড়ায়, লেখাপড়া করাচ্ছে ইউনিভার্সিটিতে। চলছে তাদের জীবন যুদ্ধ, জীবনযাত্রা। ধীরে ধীরে ক্রমান্বয়ে ছেলের পড়ালেখা শেষ হয়ে আসে।
টাকা পয়সা সকল যোগান কিন্তু বাবাই দিয়ে থাকে। সেই বাবাই কিন্তু ছেলে এবং সবার খরচ বহন করছে। প্রত্যেকটা ঈদ যায়, ঈদে কিন্তু বাবা ছেলের জন্য কিছু কেনে। ছেলের জন্মদিন যায়, বাবা কিন্তু উপহার দেয়। হয়তো হতেই পারে সেই উপহারটা অনেক দামি না, তবে উপহারটা ছেলের কাছে অনেক দামি। চলছে তাদের দুজনের জীবন, বাবা আর ছেলের জীবন সুন্দরভাবে এগোচ্ছে। হঠাৎ করে ছেলে পড়ালেখা শেষ করে একটা বিজনেস স্টার্ট করে একজন বড় পার্টনারের সাথে। ভালোভাবে চলতে থাকলো সব, বাবারও সাই ছিল, সম্মতি ছিল। তো এরপরে যখন বিজনেস করতেছে, তো ছেলে ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করে ফেললো। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ছেলে নিজেকে অনেক আপডেট করে ফেলে, আপগ্রেড করে ফেলে, চেঞ্জ করে ফেলে। তার লাইফস্টাইল, কথা বলার স্টাইল, বাবার প্রতি রেসপেক্ট, সবার প্রতি যেই সহানুভূতিশীলতা, সব ধীরে ধীরে চেঞ্জ করে ফেলে। হয়ে যায় অহংকারী, হয়ে যায় শ্রদ্ধা, ভাজন থেকে শ্রদ্ধা অর্জন হয়ে যায়, তার ভিতরে শ্রদ্ধা জিনিসটা চলে যায়। সে লোভে পড়ে যায়, মোহে পড়ে যায় টাকা পয়সা। ছেলেটা চলতে থাকে তাদের জীবন এইভাবে। তাও এরপরে যখন ছেলের বিয়ের বয়স আসে, বাবা অনেক খুশি, আমার ছেলেটাকে আমার বিয়ে করাতে হবে। কিন্তু ছেলেটা তার যে বিজনেস পার্টনার ছিল, সেই বিজনেস ম্যাগনেটের সাথে যে বিজনেস পার্টনারশিপে বিজনেসটা শুরু করে, ছেলেটা তার মেয়েকে, তার ওই লোকটা যখন তার মেয়ের সাথে তার ছেলের বিয়ের কথা বলে, ছেলেটা তখন কোনো দিকে না ভেবে বিয়েতে রাজি হয়ে যায়, বাবার কাছে পারমিশন নেয় না। টার্ন ওভার দ্য স্টোরি। এরপর বিয়ে হয় ছেলেটার সাথে ওই মালিকের মেয়েটা। ছেলের বিজনেস অনেক ভালোই চলতেছে। তো যার সাথে বিয়েটা হয় ছেলেটার, মেয়েটা ভালোই ছিল, শ্বশুরের প্রতি সম্মানবোধ ছিল, শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ছেলেটা ভুলে যায় তার পূর্ব পরিচয়, ভুলে যায় তার বাবা তাকে কতটা কষ্ট করে মানুষ করেছিলেন। ছেলেটা ভুলে যায় তার বাবার জন্য যে সে এত দূর আসতে পেরেছে। ছেলেটা ভুলে যায় তার মা মারা যাওয়ার পর তার মায়ের অভাবটা কোনো দিন বাবা বুঝতে দেননি। ছেলে সমস্ত কিছু ভুলে যায়, ভুলে যায় যে বাবা ছেলেকে না খাইয়ে, না ঘুম পাড়িয়ে নিজে কখনো খেতেন না, কখনো ঘুমাতেন না। শুধু তা না, আমরা সবাই ভুলে যাই। এরপর ছেলে অনেক বড় লোক হয়, ছেলে অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামায়। ওই কোম্পানিটার নাম বললে হয়তো আপনারা এখনো চিনবেন, কিন্তু আমি সঙ্গত কারণে নামটা বলবো না। যাই হোক না কেন, যে বাবা এত কষ্ট করে ছেলেকে এত দূর নিয়ে আসলো, সেই ছেলে আর বাবাকে সহ্য করতে পারছে না। বাবা ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকলো। বৃদ্ধা বাবার কাশি, রুগ্ন কাশি, ঠক ঠক শব্দ, রাতে ঘুমের ঘরে নাক ডাকা, সেসব আর সহ্য হচ্ছে না। বাবার প্রতি যে দায়িত্বগুলি থাকে সেসব আর পালন করতে ইচ্ছে হচ্ছে না ছেলেটা। রীতিমতো বাবাকে সে দূরদূরি করছে, ভুলে যাচ্ছে যে ওই লোকটা, ওই বৃদ্ধা লোকটা তার বাবা। বারবার প্রতিনিয়ত ভুলে যাচ্ছে। একটু কমেন্টের দিকে খেয়াল করি, ডয়েন হোক, এই দোস্ত, আমার ফ্রেন্ড, মানে ক্লোজ ফ্রেন্ড, সবাই একটু শেয়ার করো বিষয়টা, কারণ মানুষের জীবনে একটু চেঞ্জ আনা উচিত। বাবা যে একটা মূল্যবান জিনিস, এটা সবার বোঝা উচিত। সবাই যদি শেয়ার করতে, আজকে অনেক খুব কম অডিয়েন্স রয়েছে, হয়তো বাবার গল্প বলছে তাই বলে কি নাই, আমি হয়তো জানি না। সবাই একটু আসা উচিত, সবাই একটু শেয়ার করতে, যদি আই থিঙ্ক সবার জানা উচিত, ইভেন প্রত্যেকটা ফ্রেন্ডের জানা উচিত বাবা কি জিনিস। সবার কাছে প্রশ্ন থাকবে, কমেন্টে যদি জানাতে পারো তোমার কাছে কে আপন বেশি, বাবা না মা? তোমার কাছে ফার্স্ট ওয়ার্ল্ড কে, তোমার বাবা মা, না তোমার ফ্যামিলি, না তোমার গার্লফ্রেন্ড? সবাই
সবার কাছে আমার প্রশ্ন, বাবার আসনটা তোমার কাছে ঠিক কতটুকু? সবার কাছে আমার প্রশ্ন, বাবার জন্য তোমার ভালোবাসা ঠিক কত পার্সেন্ট? যাই হোক, আবার ফিরে যাই গল্পেতে। ছিলাম আমি, ছেলে আর সহ্য করতে পারছে না বাবার সেই রুগ্ন কাশি, ঠক ঠক শব্দ, রাতে ঘুমের ঘোরে নাক ডাকা। সহ্য হচ্ছে না ভোরবেলা ফজরের আজানের সময় উঠে বাবার নামাজ পড়া, জোরে জোরে একামত দেওয়া। সহ্য হচ্ছে না আর বাবাকে দেখতে, তাও বাবা সহ্য করে নিচ্ছে। একদিন ছেলে অফিস থেকে, একটা মিনিট আমাকে একটু সময় দিবেন প্লিজ। সামথিং প্রবলেম হয়েছে, একটু একটা মিনিট সময় দিবেন, জাস্ট ওয়েট ওয়েট। একটা মিনিট সময় দিবেন, একটু টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে, মেবি একটু সময় দিবেন। আচ্ছা, অনেক কারোর কি লাইভ দেখতে প্রবলেম হচ্ছে? আমার ফ্রেন্ড আমাকে ইনফর্ম করেছে সে লাইভ দেখতে পারছে না, একটু জানাবেন প্লিজ। সরি, উই হ্যাভ ট্রাভেল ফ্লাইং দিস ভিডিও। আচ্ছা, আমাকে একটু জানাবেন সবাই যে লাইভটা কি প্রবলেম হচ্ছে কোনো? কমেন্টে একটু জানাবেন। শিট, জাস্ট ওয়েট, আই থিঙ্ক আমার মনে হয় লাইভটা এটা কেটে দিতে হবে কিনা, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, লাইভটা দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যদি Shad was an Eva, Tanjiro was a Shaun. Thanks everyone. I think problem হওয়ার কথা, no bro, go ahead. আচ্ছা, থ্যাংক ইউ everyone. বাট আমাকে একজন ইনফর্ম করলেন যে আচ্ছা, আপনি একটু শেয়ার করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি ছিলাম সেখানে যে বাবার খটখট শব্দ, এগুলো কিন্তু ছেলেরা সহ্য করতে পারছে না। একদিন অফিসে কোনো একটা প্রবলেম নিয়ে ছেলে অনেক রেগে যায়, বাসায় আসা অনেক রাগে মুখ নিয়ে। আসার পর বাবা যখন দরজাটা খুললেন, করার পর বাবার মুখটা দেখে ছেলেটা আরো রেগে যায়। বাবা যখন বলেন, বাবা তুই আসছিস, ছেলেটা কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। তখন কিন্তু ছেলেটা তার ওয়াইফ আর বাবাকে নিয়ে সংসারটাই ছিলেন। এরপর অনেক মস্ত বড় একটা ফ্ল্যাট কিনেন, গাড়ি হয়, ছেলেটা এস্টাবলিশড হয়। আজ থেকে 4 থেকে 5 বছর আগের কথা এটা। তো হঠাৎ করে সেদিন বাবা এরপর রুমে যায়, যাওয়ার পর ছেলেকে বলে, বাবা খাবি না? ওই যে বাবা না খাইয়ে ছেলেকে নিজে খায় না, বৃদ্ধা বাবা কিন্তু তাই করছে। হাজারো অপমান লাঞ্ছনা পেলেও বাবা তার দায়িত্ব ঠিকই পালন করছে। এরপর বাবা যখন ছেলের কাছে গিয়ে বললো এই কথা, বাবার সাথে খুব দুর্ব্যবহার করলেন, বাবা কিচ্ছু মনে করলেন না। এরপর ছেলে ভোরবেলা এসে বাবাকে বাসা থেকে বের করে দিলেন। কেন? কারণ সকালবেলা ফজরের আজানের সময় এই কামত দিচ্ছিলেন বাবা জোরে জোরে, আর ছেলে ঘুমাচ্ছিলেন। রেগে গিয়ে ছেলে বাবার রুমে এসে বাবাকে হাত ধরে নিয়ে বাসার বাইরে বের করে দিলেন একজন দারোয়ান।
একটু চিন্তা করতে পারেন কতটা মর্মান্তিক। আমরা শুধু এই কথাগুলি কোথায় দেখতে পাই? টিভিতে। আমরা দেখি কোথায়? কিছুটা বাস্তব জীবনে।
দেখলো এই অবস্থায়, জীর্ণ অবস্থায়, ময়লা একটা লুঙ্গি পরা, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরা, সিম্পল একজন রিক্সাওয়ালা। ছেলের মান সম্মান ছুঁই ছুঁই, এখন তার মান সম্মান শেষ হয়ে যাবে। তখন ছেলে চিৎকার দিয়ে উঠলো, এ কে, উনি কে, কাকে নিয়ে আসছেন এই অফিসে? আমার রুমে নিয়ে আসে, আমার রুমটা তো অপরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে একটু খেয়াল করবেন। ছেলে কিন্তু এই কথাগুলি বলতেছে। আর ঠিক 5 বছর বয়সে যখন ছেলেরা বিছানায় পায়খানা করতো, সেই বাবা কিন্তু নিজে হাতে পরিষ্কার করতেন। ছেলে যখন জ্বর হতো, নিজের হাতে বাবা তাকে সুস্থ করতেন। আর সেই ছেলে এই মস্ত বড় অফিস করার পর বললেন যে উনি কে, কাকে নিয়ে আসছো তোমরা, যাকে তাকে তোমরা অফিসে কেন ঢোকাও? ম্যানেজার স্তব্ধ হয়ে বললেন যে উনি পরিচয় দিয়েছেন উনি আপনার বাবা। আর অফিসের বস সেই ছেলেটি রেগে গিয়ে বললেন যে উনি আমার বাবা হবেন কি করে? আমার গায়ের পোশাকটা দেখো আর ওনার গায়ের পোশাকটা দেখো, উনি একজন নর্মাল রিক্সাওয়ালা, উনি আসছে সাহায্যের জন্য, ওনাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। এই কথাটি সেই ছেলেটির মুখ দিয়ে বের হয়েছে। এরপর ছেলেটা আবার অফিস থেকে সেই বাবাকে বের করে দেয়। তার আগে তার বাবা তাকে কিছু কথা বলে যে আমি হয়তো ভুলে আসছি এখানে, হয়তো আমার ভুল ছিল, তবে আপনাকে কিছু কথা বলি যে আমার ছেলের প্রতি আমার কোনো রাগ নাই, আমার ছেলের প্রতি আমার ভালোবাসাটা সবসময় থাকবে, আমার ছেলের প্রতি আমার কোনোদিন অভিশাপ থাকবে না। শান্ত হয়, থাকবে না। সেই বাবা কিন্তু সেই ছেলেকে একটা অভিশাপও দেননি, শুধু বলে গেছিলেন যে তুমি বাবা আমার ছেলের, আগে বাবা বলছেন যে আমার ছেলেকে একদিন আমার কাছে যেতে হবে, একদিন আমার ছেলেকে আমার সামনে এসে পড়তে হবে, আর আমার জীবনের শেষ দিনটা, আমার জীবনের মৃত্যুটা, আমার জীবনের শেষ সময়টা আমি আমার ছেলের কাছেই যাব, আমার ছেলের কাছেই মারা যাব। এই কথাটা বলে লোকটা কাঁদতে কাঁদতে অফিস থেকে চলে আসে। সেদিন আর সে রিক্সা চালায় না, চলে আসে গ্যারেজে, এসে চুপচাপ শুয়ে থাকে। এর 2-3 দিন পরে, সপ্তাহখানেক পরে লোকটা আবার রিক্সা নিয়ে বের হয়। ঘটনাটা উত্তরার দিকে, মিঠুনকে বললাম উত্তরা 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর সেক্টর সম্ভবত নাকি, যাক আমি ভুলে গেছি। তো উত্তরার দিকের ঘটনা। রাত বাজে ঠিক 11টা 17। ওই সময় ছেলে তার বিশাল গাড়ি নিয়ে যাচ্ছে বাসার দিকে। বাবা উত্তরের দিকে রিক্সা চালাচ্ছে, রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে একটা বিশাল ট্রাকের সাথে ছেলের গাড়িটা দুমড়ে মুচড়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো। একটা ভালো অ্যাক্সিডেন্ট, বিশাল বড় অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, হয়তো বুঝতে পারছেন। ছেলে নিজে ড্রাইভ করছিল, ড্রাইভ করা অবস্থায় যখন ট্রাকটার সাথে ধাক্কা লাগলো, ছেলেটা তো ব্যালেন্স হারিয়ে গেল, তার গাড়ির সাথে একটা গাড়ির সংগতি করলো, বিচ্ছুতি করলো। বাবা খেয়াল করলেন যে একটা গাড়ির সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই রিক্সাওয়ালা, বাবা কিন্তু জানতেন না যে সেই গাড়িতে তার ছেলে আছে, সেই রিক্সাওয়ালা দৌড়ে গেলেন সেই গাড়ির কাছে, স্পটে যে চেক করলেন, দেখলেন, দরজা খুলে দেখলেন যে ব্লিডিং হচ্ছে। এরপর আইডেন্টিফাই করতে পারেন যে এটা তার সেই ছেলে, 5 বছরের ছোট্ট সন্তান রেখে যার মা মারা গিয়েছিল, আর 5 বছর সেই ছোট্ট সন্তানটাকে যেই বাবা কোলে পিঠে করে মানুষ করেছে, এটা সেই ছেলে। এরপর বাবা সেই রিক্সা, ওই যে বলেছিলেন যে তোমাকে একদিন আমার কাছে এসে দেখা করতে হবে, একদিন আসতে হবে আমার কাছে, একদিন আমার কাছে এসে পড়তে হবে, বাবা সেই কথা কিন্তু হয়ে গেল, সফল হয়ে গেল, ফলে গেল। সেই সন্তানকে কিন্তু বাবার কাছে এসেই ধরা দিতে হলো। সেই বাবাই কিন্তু তার রিক্সাতে করে সেই ছেলেকে নিয়ে একটা হসপিটালে গেলেন। সেই হসপিটালে যাওয়ার পর যেহেতু অনেক ব্লিডিং হয়েছে, সম্ভবত সেই কারণে তাকে রক্ত দিতে হবে, আর বাবার সাথে ছেলের রক্তের মিল ছিল। ওই মুহূর্তে ছেলের ওয়াইফ কিন্তু আসেননি কাছে, ওই মুহূর্তে অন্য কেউ কিন্তু আসেনি কাছে। সেই বাবা, দরিদ্র বাবা, যাকে বাসা থেকে দূর দূর ব্যবহার করে অফিস থেকে, বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল,
সেই বাবাই কিন্তু তাকে নিয়ে হসপিটালে গেলেন, সেই বাবাই কিন্তু কান্নাকাটি করে তাকে রক্ত দিলেন, রক্ত দিয়ে আবার সুস্থ করে তুললেন, সুস্থ করে তুলে বাবা চলে আসলেন। এরপর ডাক্তারদের কাছ থেকে যখন খবর পেলেন যে একজন বৃদ্ধা রিক্সাওয়ালা তাকে রক্ত দিয়েছেন, এরপর ছেলের মনে একটা বাজে প্রশ্ন করে, কে হতে পারে সেই বৃদ্ধা, কার সাথে হতে পারে আমার এই রক্ত মিল, যে রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না, কার সাথে এমন মিল হতে পারে। অনুসন্ধান করতে থাকলেন, হয়তো সেটা আমার বাবা। তার মনে হৃদয় বিদারকের সাথে নাড়া পড়ল। আবার বলছি, গল্পটা কি সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এরপর ছেলে সন্ধান খুঁজতে 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 বাবাকে খুঁজে বের করেন। একটা গ্যারেজে গিয়ে অনেক কষ্টে খুঁজে বের করেন বাবাকে। এরপর বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে বাবাকে সেই মস্ত বড় 2500 স্কোয়ার ফিট ফ্ল্যাটে নিয়ে আসে, BMW গাড়িতে করে বাসায় নিয়ে আসে। আনার পর বাবার কাছে ছেলে ক্ষমা চায়, আর বাবা কিন্তু রাগ করে থাকেনি, বাবা কিন্তু মাফ করে দিয়েছেন। বাবা কিন্তু পারতো রাগ করে সেই ছেলেকে রক্ত না দিতে, বাবা কিন্তু পারতো রাগ করে সেই ছেলেকে নিয়ে হসপিটালে না যেতে, বাবা কিন্তু পারতো সেই ছেলের কাছে আর না ফিরে আসতে। কিন্তু বাবার কাছে যখন যে ছেলেটি ক্ষমা চাইলো, বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা কিন্তু একটি বারের জন্য ভাবেনি ছেলে কি করেছে তার সাথে। বাবা কিন্তু তাকে ক্ষমা করে দিয়ে ঠিকই বাসায় চলে আসছে বাবা ছেলের সাথে। চলতে থাকলো তাদের দুজনের সুন্দর সংসার, বাবা ছেলে আর ছেলের বউ, ভালোই চলছে তাদের দিন। অনেকগুলি বছর কেটে যায়। ঠিক তার কিছুদিন পরে হঠাৎ করে বাবা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর বাবা ঠিক ছেলে কোলেই মারা যান। একদিন বাবার ছেলে কথা বলতেছে, তো অসুস্থ বাবার সাথে বাবাকে কোলে নিয়ে ছেলে কথা বলতেছে, জড়াই ধরে যেভাবে কথা বলে সেভাবে। বাবা অনেক কিছু বলছিলেন, অনেক ভবিষ্যৎ বাণী করে যাচ্ছিলেন। ছেলেকে বলে যাচ্ছেন, তুমি অনেক বড় হবে বাবা, আমি মারা যাওয়ার পর তুমি আমার কবরের কাছে গিয়ে প্রত্যেক সপ্তাহে একটু কবরটা জিয়ারত করে আসবে। বাবা সেই স্বপ্নগুলির কথা বলে যাচ্ছিলেন, আর বাবা বলে গেছিলেন যে তুমি আমায় কবরটা দিবে তোমার মায়ের কবরের পাশ। এসব বলতে বলতেই বাবা হঠাৎ করে চলে যান পৃথিবী ছেড়ে। এরপর যথারীতি তাকে দাফন কাফন করা হয়। হয়তো গল্প এখানে শেষ না। এরপর ছেলে ঠিক বাবা যে যে বলেছিলেন, যা যা বলেছিলেন সব হয়। ছেলে আজ সত্যি অনেক স্টাবলিশ একজন পার্সন, কিন্তু তার জীবনে করা কিছু ভুল ছিল, সেই ভুলের জন্য তাকে অনেক সাফার করতে হয়। কিন্তু বাবা কিন্তু তাকে এক মুহূর্তের জন্য অভিশাপ দেননি। আমরা প্রত্যেকে ফ্যামিলি থাকতে অনেক বোর ফিল করি, ফ্যামিলিকে অনেক ডিস্টার্ব ফিল করি, ফ্যামিলি কিন্তু অনেক বেশি হীনমন্যতায় ভুগি। ফ্যামিলিতে এত প্রেশার আমরা নিতে পারি না। কিন্তু প্রকৃতিতে একবার কি ভাবছেন আপনি যে আপনি ফ্যামিলিটা আপনার কাছে স্বর্গ, আপনি আপনার ফ্যামিলির কাছে স্বর্গীয় অবস্থায় আছেন? কেউ কিন্তু ভাবি না, ইভেন আমিও ভাবি না কখনো। আমরা সবাই বলি ফ্যামিলি থেকে চলে যেতে পারলে হয়তো ভালো থাকতাম। একবার বের হয়ে দেখেন না ফ্যামিলি থেকে, একবার রিক্সা হ্যান্ডেলটা হাতে নিয়ে দেখেন না। ইভেন আমি যে পাঞ্জাবিটা পরেছি আমার বাবার টাকায়, আপনি যেই শার্টটা পরে আছেন আপনার বাবার টাকায়। একটাবার বাসতে বের হয়ে যান না, দেখেন না কত কষ্ট। একটা স্যান্ডো গেঞ্জি কিনতে পারবেন না। বাবা কিন্তু বাবাই, দুনিয়াতে বাবার নাম একটু কমই আসে। যত মানুষ আছে সবাই কিন্তু মাকে নিয়ে বেশি কথা বলে। আমিও আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকেও ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আমার পরিবার, আমার বাবা, আমার মা আমার কাছে ফার্স্ট ওয়ার্ড। প্রত্যেকটা মানুষের কাছে তাই হওয়া উচিত। সেই বাবাটার মতো কিন্তু কোনো বাবাই পৃথিবীতে, কোনো বাবা তার ছেলে তার সন্তানের প্রতি রাগ করে থাকেন না, শুধুমাত্র একটি বারের জন্য, যে তার ছেলে তার বাবাকে যদি একটা বার বলে বাবা মাফ করে দাও, ক্ষমা করো। আর আবি থ্যাংকস দোস্ত, আসছিস শেয়ার কর। আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো আছি। আচ্ছা, গল্পটা হয়তো প্রায় শেষ, কিন্তু এখন বেশ কিছু কথা বলবো, কথাগুলি বলে শেষ করবো। আজকে হয়তো খুব বেশি অডিয়েন্স ছিল না,
কেন ছিল না তা আমি হয়তো জানি না, তবে গল্পটা সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু ভিতরে রাখবেন। এখন বেশ কিছু কথা বলবো। বাবা কে? বাবা হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে জন্ম দিয়েছেন। আপনি হচ্ছে সেই ছেলে, আপনার বাবার ঐরসজাত সন্তান। আপনার বাবা হয়তো আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেননি। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কিন্তু জন্মটা কিন্তু বাবার মাধ্যমেই হয়েছে। সেই বাবার প্রতি আমরা বড় হলে একটু চোখ ফুটলে অনেক দুর্ব্যবহার করি। আমিও আমার বাবার সাথে অনেক রাগারাগি করি, বাবার সাথে অনেক মান অভিমান করি, দিন শেষে কিন্তু বাবার সাথে সব ঠিক হয়ে যায়। আপনিও করেন, অস্বীকার করবেন না। প্রকৃত অর্থে প্রত্যেকটা মানুষ তার বাবার সাথে মান অভিমান হবে, এটাই স্বাভাবিক। তাই বলে এত চূড়ান্ত সিদ্ধান্ত বাবাকে বাসা থেকে বের করে দেওয়া, বাবাকে দুর্ব্যবহার করা, বাবাকে অপমান করা, আমি নিজে বড় হবো বাবাকে না দেখতে কেন বারবার ভুলে যাচ্ছি সেই বাবা আমার জন্য সবকিছু করেছেন, আমি খেতে পারিনি, সেই বাবা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে আসছেন, কেন ভুলে যাই বারবার? হতে পারে আমি দরিদ্র, হতে পারে আমার বাবা দরিদ্র, হতে পারে আমার অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, বাবা তার সামর্থ্যের জন্য আমার চাওয়া পাওয়াগুলি পূরণ করতে পারেন না, হতেই পারে। তাই বলে কি বাবাকে আমরা অসম্মান করব, বাবার কথার অবাধ্য হব? কখনো না। অবশ্যই আমাদের বোঝা উচিত যে বাবা একটা ইম্পর্টেন্ট, একটা ভ্যালুয়েবল থিং। যার বাবা নেই সে বুঝে তার কষ্টটা আসলে কোথায়। ঠিকভাবে যার মা নেই সে বুঝে তার কষ্টটা কোথায়। বাবা হচ্ছে সেই ব্যক্তি ছেলের সমস্ত কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়া। বাবা হচ্ছে সেই ব্যক্তি ছেলে, সন্তান, পরিবারকে একটু ভালো রাখার জন্য কষ্ট করা। আমরা কিছু বাবার কাছে না পেলে বাবার সাথে রাগানি, হ্যাঁ তুমি কিছু পারো না, কিছু দিতে পারো না, তোমার কাছ থেকে আমি কোনোদিন কিছু পাই না। আমি নিজেও করি কাজগুলি, প্রকৃত অর্থে কি তাই করতে হয়? না। একবার ভেবে দেখেছি বাবা যাই করে অনেক কষ্ট করে, কিন্তু করে। যাই করেন বাবা প্রত্যেকটা সন্তানের জন্য কিন্তু বাবা তার সবটুকু শেষ করে দিয়ে করেন, ঠিক না? আমরা কিন্তু বারবার ভুলে যাই তা। আমরা অনেক স্টোরি দেখি, আমরা অনেক ঘটনা দেখি, আমরা অনেক বাস্তব জীবনে দেখি যে বাবা একটু বৃদ্ধ হলে ছেলে অনেক বড় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। কিন্তু বারবার আমরা ভুলে যাই যে সেই বাবা মা 10 মাস 10 দিন কিন্তু মা কষ্ট করেছেন, বাবা জন্ম দিয়েছেন, সেই 10 মাস 10 দিন মাকে কিন্তু বাবা টেক কেয়ার করেছেন। আমরা কিন্তু বারবার ভুলে যাই। আমাদের কাছে এইসব স্টোরি কিন্তু অনেক তেতো লাগে, আমরা কিন্তু এইসব স্টোরি শুনতে চাই না। দ্যাটস একবারে সেফার এক্সাম্পল যে আজকে আমার অডিয়েন্স একেবারে কম। আমি লাস্ট যেই লাভ স্টোরিটা পড়ছিলাম সেটাতে 140% জয়েন করছিলাম, বাট আজকে একটা বাবার স্টোরি হয়তো আমি অনেকে জানাতে পারিনি, অসুস্থ ছিলাম, যাই হোক। তবে যে কয়জন ছিলেন আপনার কাছে আমার অনুরোধ যে বাবা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আমার এই লাইভে আসার আগেও আমার বাবার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু আমি আমার বাবার সাথে সবকিছু মিউচুয়াল করে তারপর লাইভে আসছি। বাবা কিন্তু রাগ করে অনেক কিছু বলে যে কোনোদিন বড় হতে পারবি না, কিন্তু না, মন থেকে কিন্তু বলে না। সেই বাবা কিন্তু নামাজে পড়ে তাহাজ্জুদে বসে কিন্তু সেই সন্তানের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি অনেক বড় করো। আমরা কিন্তু ভুলে যাই।